নমস্কার সবাইকে, ওয়েলকাম টু মাই ব্লগ। আর আজকে সোমবার দিন, গত 3-4 দিন যেহেতু বাড়িতে ছিলাম না, গতকাল রাত্রিরেই আমরা বাড়িতে এসেছি। আর সকালবেলা ছেলেকে ব্রেকফাস্টে কি দেবো সেটাই বুঝতে পারছিলাম না, তো দেখলাম ম্যাগি আছে। আজকে তাড়াতাড়ি করে ওকে ম্যাগিটাই করে দিয়েছি। এবার গিয়ে দেখি মহারাজ কি করছেন। আমরা ওঠো, গুড মর্নিং, এখানে এসো খাও। আর এই যে আমি কিন্তু ম্যাগিটা করে রেখে ওকে ঘুম থেকে উঠিয়ে ব্রাশ করিয়ে রেখে এসেছি। ও আবার ব্ল্যাঙ্কেটের মধ্যে ঢুকে গেছে। এখন দেখো খাবার দেখে একদম পুরো ঢাকা দিয়ে দিয়েছে নিজেকে একেবারে। আর কি এই তো তাড়াহুড়ো করে এখন দিদাই খাওয়াতে বসলো। আমি এদিকে বসিয়েছিলাম চায়ের জল, তো চায়ের পাতাটা দিয়ে এখন দেবো ঢেকে, ততক্ষণও টিফিনটা রেডি করব। আর ইদানিং ছেলের একেবারে আপেল খেতে ইচ্ছে করে না, তো আপেলে একটা কামড় দিয়ে রেখে দিয়েছিল, ভাবছি এটাকে এখন টিফিনে দিয়ে দেবো যদি উদ্ধার হয়। তো এই যে কেটে কুটে দিচ্ছি, তো জানি না কি হবে। আর আপেলের সাথে আরেকটা কিছু ফল দিয়ে দেবো ভাবছি। তো শীতকালের দিকে যেহেতু প্রায় দিনই ওকে কমলা লেবুটা এখন বেশিরভাগ সময় দিচ্ছি, তো একটা ছোট একটা কমলা লেবুও দিয়ে দেবো সাথে। যেটা খায়, আপেল খাক বা কমলা লেবু খাক, কিছু তো একটা খাবে, সেটা ভেবেই দিচ্ছি। আসলে মা তো এইটুকুটা চিন্তা হবেই যে ছেলে যেন ঠিকঠাক খাবারটা খায়। আর এই যে ততক্ষণে বুঝে গেছি সে নুডলসটাও ঠিকঠাক খাবে না, মানে ওর খেতে ইচ্ছা করছে না সকালবেলা, তো নুডলসটাও টিফিনে দিয়ে দিলাম। একটুখানি খেয়েছে, বাকিটা পুরোটাই টিফিনে দিয়ে দিলাম। আর এইসব করতে গিয়ে আমি কিন্তু চাটা ছেঁকে রেখেই চলে গেছিলাম, মানে আমার সকালবেলায় চাটা খেয়ে যাওয়া হয়নি। তো ভাবলাম ওকে ধীরে সুস্থে দিয়ে এসেই খাবো। আর এই যে দেখো এই বিখ্যাত বন্দুকটা সে নিয়ে এসছে বাড়ি থেকে। এটা আসলে বানিয়েছে তার 6-এ পড়া একটা দাদা। সেই দাদা কিন্তু বেশ ট্যালেন্টেড, কারণ এই বন্দুকটা পুরোটাই কাগজ দিয়ে আর দেশলাইয়ের বাক্স দিয়ে তৈরি। আর এটাকে কিন্তু ইকো ফ্রেন্ডলি বন্দুকও বলা যেতে পারে, কারণ এটা একেবারেই পরিবেশের কোনো ক্ষতি করে না, মানুষেরও না। আর এই বন্দুকটা ট্রেনে আমার ছেলে আনছিল, অনেকেই বারবার করে জিজ্ঞেস করছিল কে বানিয়েছে, দারুণ বানিয়েছে, তো বেশ ট্যালেন্টেড ছেলে। আমি বলছিলাম যে আমার দাদার ছেলে বানিয়েছে আর আমার ছেলে এটা নিয়ে এসছে দেখে, তো এটাই অনেকে প্রশংসা করলো বন্দুকটা দেখে। আর চলো এইসব করতে করতে চায়ের পর্বটা শেষ করে এবার এসে গেছি রান্নার দিকে। তো ডালটা কিন্তু কিছুটা সেদ্ধ করে মা আগেই রেখেছে। এইবারে এই লাউটা ভাবলাম আজকে ডালে দেব। 4 দিন আগে লাউয়ের কিছুটা অংশ রান্না করে খেয়ে গেছিলাম, আর একটুখানি ছিল, তো সেখান থেকেই কিছুটা কেটে নিলাম ডালে দেওয়ার জন্যে। আর তোমরা তো জানো আমাদের বাড়িতে একজন নতুন সদস্য এসছে, তো আমরা বাড়ি যাওয়ার সময় কি করব বুঝতে পারছিলাম না কোথায় রাখবো। তো আমরা পিছনের বাড়ি মাসিমাদেরকে বলে গেছিলাম যে ওকে খাবার দাবার দিতে, পিছনে বারান্দাটা চাবিও দিয়ে গেছিলাম। কিন্তু সে যা করেছে সেটা পরে বলছি, আগে দেখে নাও। বিল্টু, ও বিল্টু, এই যে এই যে এই যে বিল্টু, বিল্টু, গুড বয়। আনছি তো একদম হচ্ছে আমাকে দিদি আসো। না না দেবো না বাবা, যার জিনিস তাকে দিয়ে আসি। বিল্টু, বিল্টু ছাড়েন ছাড়েন এখানে, এই ছাড় একটু। দেখ আমার দেখছে, দেখ বিল্টু, বিল্টু তুমি কোথায় ছিলে? কোথায় ছিলে তুমি? মন খারাপ হয়েছিল তাই? তুমি খাওনি কেন? বুঝে খাওনি কেন? খুব বোঝে। আমি বেড়াতে ছোট গেছি থেকে না খুব একটু? বোঝে। খাওনি কেন? হ্যাঁ, আমার তো কিছু মন করে খারাপ নাকি হয়েছে। কান দেখা করে না। আমি তো লিখে করা সব। আমিও তো মন খারাপ হয়েছে, তোমার রেখে গেছি, কি করব? দেখ কথা শুনছে, কি করব? আমার তো যাওয়ার দরকার ছিল একটু, কি হয়েছে? ও তো এবার আমরা না থাকলে তো পিসি বাড়ি বেড়াতে যাবি। আসলে আমরা তো বুধবার দিন সন্ধেবেলায় গেছি, আর বৃহস্পতিবার দিন সকাল থেকে ওকে যতবার খাবার দেওয়া হয়েছে ও একটা খাবারও খায়নি। খাবার দাবার ছেড়ে একটা কোণার মধ্যে গিয়ে সারাক্ষণ শুধু কান্না আর কান্না, মানে পুরো বুঝতে পেরেছে সবাই যে ও খুব কান্নাকাটি করছে। পাশের বাড়ি থেকে লোক চলে এসছে যে ও কেন কাঁদছে। আমরা মানুষরা যেমন পরিবার কেন্দ্রিক, ওরাও কিন্তু এই পরিবারটা বোঝে, যার জন্যে ও কিন্তু খাবারটা তখন প্রয়োজন ছিল না, ওর প্রয়োজন হচ্ছে আমাদেরকেও দেখছে না, এইটাই। যার জন্যে সেই বাধ্য হয়ে আমার দিদি ওকে নিয়ে পরে চলে গেছে, গিয়ে 3 দিন ওই দিদির বাড়িতেই ছিল। মানে দিদি বলছে যে ও এমন করছে, খাবার দাবার ফেলে শুধু কোণার মধ্যে গিয়ে কেঁদেই চলেছে, কেন আমাদেরকে দেখছে না। তো দিদি পরে নিয়ে গেছিলো দিদির বাড়িতেও লোকজন আছে, তো খুব যত্ন করেছে। ও তখন একটু মনটা খুশি হয়েছে, মানে এতটুকু ছোট্ট বাচ্চা, ও মাত্র 3-4 দিন আগে আমাদের বাড়িতে এসেছিল, আর এরই মধ্যে কিন্তু ও একটা আমাদের সাথে এমন সম্পর্ক তৈরি করে ফেলেছে যে বুঝিয়ে দিয়েছে যে আমাদের ছাড়া ওর মনটা খুব খারাপ। তো চলো এই কথা বলতে বলতে বাঁধাকপিটা কেটে নিয়েছি, এবার এটাকে বসিয়েছি একটু সেদ্ধ। আসলে এই সমস্ত বাজার আমার 4-5 দিন আগেরই করা। বাড়িতে এসে আর আজকে সকালবেলা ভাবছি বাজার করব না, যা দিয়ে যা আছে তাই দিয়েই চালিয়ে দেবো। আর ছিল শিম আর একটুখানি ফুলকপি, তো এটাকে আলাদা আলাদা করে না সবটাই অল্প অল্প করে কেটে নিচ্ছি, আর সাথে দিয়ে দেবো একটুখানি আলু। তো সবটা মিলে একসাথে একটু ভাজা
ভাজা করব আর ডাল করছি আর এই বাঁধাকপিটা, ব্যাস আজকের এতটুকুই মেনু। আসলে তাড়াহুড়ো করে হয় না, আর এক জায়গা থেকে এক জায়গা আসলে মানে 2 দিনের জন্যই যাও বাড়ি আর 4 দিনের জন্যই যাও, এত জিনিসপত্র হয়ে যায়। শীতকালে তো আরও সোয়েটার মোজা থেকে শুরু করে জামা কাপড় সব মিলে অনেক বেশি থাকে, তো সব মিলে অনেকটা বেশিই হয়ে যায়। তো ওগুলো আবার সব ঠিকঠাক করতে, ধোয়া পরিষ্কার এই সমস্ত করতে অনেকটা সময় লেগে যায়। যতবারই বাড়ি যাই পরের বার মনে হয় আজ যাব না, কিন্তু সেই ঘুরে ফিরে যেতেই হয়, শেষমেশ বাড়ি তো বাড়ি। আর এইবার দিন বাড়ি যাওয়ার সময় এমন ভোগান্তি হয়েছে আমাদের, সাধারণত আমরা হাজারদুয়ারিতে বেশি যাই বিকেলের দিকে। তাহলে কি হয়, আমরা যখন রানাঘাটে নামি তার ঠিক 10 মিনিটের মধ্যেই ওখান থেকে রানাঘাট থেকে বনগাঁ একটা লোকাল থাকে। যেহেতু রানাঘাট বনগাঁ লোকালটা সিঙ্গেল লাইন, তো ওখানে ট্রেনের সংখ্যা খুব কম। এই ট্রেনটাতে গেলে আমাদেরকে বসতে হয় না, আর অন্য ট্রেনগুলোতে গেলে না 1 ঘন্টা 15 মিনিট এরকম রানাঘাট স্টেশনে বসে থাকতে হয়। তো বাচ্চা নিয়ে অতক্ষণ বসে থাকা সত্যিই বিরক্তিকর, সেই জন্য যাই হাজারদুয়ারিতে। আর এই দিন কি হলো, গেলাম আমরা হাজারদুয়ারিতেই, কিন্তু পলাশির আগে আগে ট্রেনটা কোনো একটা কারণে আধ ঘন্টার বেশি এমনভাবে ঝুলিয়ে দিল, তো দাঁড়িয়েছিল। এবার ওইদিকে যখন আমরা হাজারদুয়ারির ট্রেনটা রানাঘাটে পৌঁছালো, তার মিনিট 15 আগে বনগাঁর ট্রেনটা ছেড়ে বেরিয়ে গেছে। আর যেহেতু রাত্রেবেলা, তো আমরা ওই 8:45 ট্রেন মিস করার পর পরবর্তী ট্রেন ছিল 9:10-এ। একটু টেনশানে পড়ে গেছিলাম, সিঙ্গেল লাইন, আমি আর আমার ছেলে আর আমার মা আছি। তারপরে দেখলাম ওই ট্রেনে আরেকটা মেয়েও আছে। ওই মেয়েটা খুবই অল্প বয়স, কোনো একটা কারণেও নিজস্ব কাজের সূত্রেই এসেছিল পলাশিতে, তো সেও একা পড়ে গেছে। ওর তো আরও ভয় করছে। তো আমরা বললাম ঠিক আছে, অসুবিধে নেই, আমরা আছি, আর তুমিও আমাদের সাথেই চলো, অসুবিধে নেই। ও মেয়েটাও মসলন দুপুরেই নামবে। তো এইসব করে এবার ওই রানাঘাট স্টেশনে প্রায় 1 ঘন্টার বেশি বসে থাকার পরে 9:10-এর ট্রেনে আমরা যখন বনগাঁ গেছি তখন 10টা বেশি বাজে, আর 10:20-তে আবার বনগাঁ থেকে ট্রেন ছিল। তো আমাদের সব মিলে বাড়ি পৌঁছতে প্রায় 11:30টা বেজে গেছিলো রাত্রেবেলা। শীতকালের দিন রাত্রেবেলা 11:30টা মানে অনেকটাই রাত্রির। তো বাবা বারবার ফোন করছিল, আর কিছু করারও নেই, ট্রেন এইভাবে ঝুলিয়ে দিলে আমাদের কার বা কী করার আছে, এটাকেই বলা হচ্ছে কপাল খারাপ। তো চলো, বলতে বলতে রান্নাবান্না আমার হয়ে গেছে, আমি বসে পড়েছি এই যে খাওয়া দাওয়া করতে। আর আজকে এই রান্না করে একটু শ্যাম্পুও করেছিলাম, যেহেতু জার্নি করে এসেছি, এইসব করতে গিয়ে আমার হয়ে গেছে প্রচণ্ড দেরি। এখন তাড়াহুড়ো করে বেরোবো। নিয়েছি, সব নিয়েছি, আসলাম। আর আজকে সকালের দিকে কুয়াশা ছিল বটে, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে এত বেশি কুয়াশা, চারিদিকে পুরো অন্ধকার হয়ে এসছে, মানে এটা বর্ষাকাল না শীতকাল বোঝা কঠিন। ওরে ভাই রে ভাই, কি অবস্থা চারিদিকে, পুরো রাত নেমে আসছে। তো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।